প্রযুক্তি জগতের অনন্য এক বিষয়ের নাম মাইক্রোচিপ বা সেমিকন্ডাক্টর। এ নিয়ে আমরা আরেকটু বিস্তারিত জানতে চাই। আজকের আলাপে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর মাইনুল হোসেন, সহযোগী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, প্রথমেই যে জিনিসটি নিয়ে আলাপটা শুরু করতে চাই যে এই যে অ্যানালগ যুগে আমরা তো খুব বেশি দিন আগে ছিলাম না, সেখান থেকে কেবল, তারপরে ট্রানজিস্টর এবং তারপরে সেমিকন্ডাক্টর, সিলিকন, মাইক্রোচিপে আমরা পৌঁছেছি, এরকম একটি কথা বলা হয়। এবং এভাবে বলা হয় যে আমাদের নিত্যদিনের যে ডিভাইসগুলো আমরা ব্যবহার করি, মোবাইল ফোন, টেলিভিশন, কম্পিউটার, সব কিছুর আসলে ব্রেইন হিসেবে কাজ করে এই মাইক্রোচিপ। সো প্রথমেই জানতে চাই সহজ করে আমাদের জন্য যে এই মাইক্রোচিপ বা সেমিকন্ডাক্টর আসলে কি। আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেই ইলেকট্রনিক ডিভাইসগুলো ব্যবহার করে থাকি তার মধ্যে মুঠোফোন আছে, রিমোট কন্ট্রোল আছে, যে কিংবা এই যে আমরা এখন শ্যুট করছি আমাদের ক্যামেরার মধ্যে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক কম্পোনেন্ট আছে। এগুলোর মূল উপাদানটা হচ্ছে কি মাইক্রোচিপ। এটা মূলত হচ্ছে যে ইলেকট্রনিক ডিভাইসের সবচাইতে ক্ষুদ্রতম অংশ, যার মধ্যে লক্ষাধিক বা তার চেয়েও বেশি সেই সুইচ কিংবা ট্রানজিস্টর থাকে। এই মাইক্রোচিপটি তৈরি হয় মূলত সিলিকন দিয়ে। সিলিকন হচ্ছে একটি অর্ধপরিবাহী বস্তু, যার তড়িৎ প্রবাহকে আমরা কন্ট্রোল করতে পারি। তো এই যে মাইক্রোচিপ, তার মধ্যে যে লক্ষাধিক যে সুইচগুলো আছে, এই সুইচগুলো আমরা অন অফ করার মাধ্যমে আমরা ডিভাইসের বিভিন্ন ফাংশন ইমপ্লিমেন্ট করতে পারি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে একটা মুঠোফোন যদি আমরা চিন্তা করি, সেখানে আমরা কথা বলার জন্য সেটি ব্যবহার করছি, ছবি তুলছি, আমরা ভিডিও করছি, আমরা ইন্টারনেটে যাচ্ছি। এই যে পুরো প্রক্রিয়াগুলো, এই সব কিছু নিয়ন্ত্রণ করে হচ্ছে ওই মাইক্রোচিপের ভেতরে যে লক্ষাধিক যে সুইচগুলো আছে, এই সুইচগুলোর অন অফের মাধ্যমে এই প্রক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করা হয় আর কি। তাই এই কারণেই বলা হয় যে সমস্ত ইলেকট্রনিক ডিভাইসের মূল কেন্দ্রবিন্দু বা মস্তিষ্ক হচ্ছে এই মাইক্রোচিপ। স্যার, মাইক্রোচিপ তো আসলে এখন শুধু ব্রেইনের মধ্যে সীমাবদ্ধ নেই, আসলে এটিকে নিউ অয়েল বলা হচ্ছে, ফুয়েল বলা হচ্ছে। এবং আমরা যতদূর জানি যে ভূ রাজনীতিতে এই মাইক্রোচিপের একটি বড় ভূমিকা আছে। উন্নত মানের যত মাইক্রোচিপই আছে তার 90% আসলে তাইওয়ান থেকে উৎপন্ন হয় বা তাইওয়ান ম্যানুফ্যাকচার করে। এবং চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা বড় প্রতিযোগিতা আছে এ নিয়ে। এনভিডিয়া আছে যারা মাইক্রোচিপ বানায় যুক্তরাষ্ট্রের, এবং চায়নাও তার মতো করে এটি ডেভেলপ করার চেষ্টা করছে। তো এইখানে আসলে ভূ রাজনৈতিক দ্বন্দ্বটি কোন জায়গায়, কি কারণে আসলে মাইক্রোচিপ নিয়ে এই দুটি বড় পরাশক্তি একে অন্যের সাথে দ্বন্দ্বে জড়াচ্ছে বা এই বাণিজ্যটিকে গ্র্যাব করার চেষ্টা করছে, দখল নেওয়ার চেষ্টা করছে বলে মনে করেন? এর কারণ হচ্ছে মূলত তিনটি। একটি হচ্ছে মানে অর্থনৈতিক কারণ। কারণ সেমিকন্ডাক্টরের যে মার্কেটটা আছে, গ্লোবাল মার্কেটটা, এটি বর্তমানে $770 বিলিয়ন একটি মার্কেট, হিউজ। এবং এটা আশা করা যাচ্ছে যে আগামী 5 বছরের মধ্যে এটি 1 ট্রিলিয়নকে ছাড়িয়ে যাবে এই মার্কেটটা। তো এত বড় একটি অর্থনীতি শুধুমাত্র তেল কিংবা জ্বালানির পরেই হচ্ছে এর স্থান। তো এই প্রযুক্তিটি যেই দেশ নিয়ন্ত্রণ করবে, তারা একটা বিশ্ব অর্থনীতিতে একটি বড় রোল প্লে করবে। সো এটি হচ্ছে একটি বড় কারণ। দ্বিতীয় কারণটি হচ্ছে, আমি বলবো যে ডিফেন্স সিস্টেম কিংবা হচ্ছে যে নিরাপত্তা ব্যবস্থা একটি দেশের, সেটি এখনকার যুগে অনেকাংশেই নিয়ন্ত্রণ করছে হচ্ছে এই মাইক্রোচিপ টেকনোলজি। আমাদের যে মানে অত্যাধুনিক যেসব সার্ভেলেন্স টেকনোলজি আছে, প্রতিরক্ষার বিষয়ে, সেগুলো কিন্তু অনেকটা বলতে প্রায় 90% বা তারও বেশি হচ্ছে মাইক্রোচিপ দ্বারা নিয়ন্ত্রিত। সো এই দুটি কারণে মেইনলি হচ্ছে চীন কিংবা যুক্তরাষ্ট্রের মতো যে বড় শক্তিগুলো আছে, তারা এই টেকনোলজি বা এই মাইক্রোচিপের নিয়ন্ত্রণ তাদের কাছে রাখবার চেষ্টা করছে। এছাড়াও হচ্ছে প্রযুক্তিগত নেতৃত্ব বা টেকনোলজিক্যাল লিডারশিপ যদি আমরা বলি, সেটাও কিন্তু ভবিষ্যতের নির্ভর করবে হচ্ছে যে মাইক্রোচিপ কারা তৈরি করছে এবং এই প্রযুক্তি কারা নিয়ন্ত্রণ করছে তাদের উপরে। স্যার, আরেকটা জিনিস যদি বুঝিয়ে বলেন যে এই উন্নত মাইক্রোচিপ তৈরি করা বা মাইক্রোচিপের যে প্রযুক্তি সেটিকে ডেভেলপ করার সাথে সাথে ওই দেশের বা ওই প্রতিষ্ঠানের যে এআই সিস্টেম থাকে বা তাদের যদি রোবোটিক্স থাকে, মানে তাদের যে ডিভাইসেসগুলো আছে বা তাদের যে যন্ত্রগুলো আছে, সেগুলো আরও অনেক বেশি উন্নত হবে। এই যে একটি সম্ভাবনার কথা বলা হয় যে উন্নত মাইক্রোচিপ থাকলে আরও উন্নত রোবট বানানো সম্ভব,
এটি আসলে কিভাবে কাজ করে যদি আমাদের বুঝিয়ে বলেন। আচ্ছা, এটা একটু আমি বলি। সেটা হচ্ছে যে আমরা যখন মানে এআই বলতে আমরা মিন করি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো এই ইন্টেলিজেন্সের প্রশ্ন যখন আসে তখন হচ্ছে এটা একটা ডিসিশন মেকিং বা একটা সিদ্ধান্ত নেয়ার, যে একটি মেশিন বা একটি যন্ত্র নিজে সক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে পারছে, সেটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা মানুষরা এটা প্রাকৃতিকভাবেই আমরা করতে পারি, একটা বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি, সেটা সব কিছু যাচাই বাছাই করে, কিন্তু একটা যন্ত্র কিন্তু সেটা নর্মালি করতে পারে না। তো সেটা যদি যন্ত্র সক্রিয়ভাবে করতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই মাইক্রোচিপের প্রয়োজন আছে, কারণ মাইক্রোচিপ হচ্ছে একমাত্র বস্তু যে এই পুরো জিনিসটাকে আসলে চালনা করে বা ড্রাইভ করে। আমি একটি উদাহরণ দিয়ে বললে হয়তো বা জিনিসটা পরিষ্কার হবে, যে এখন আমরা দেখছি যে বাইরের দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র বা চীনে সেলফ ড্রিভেন কার চলে আসছে, যে গাড়িগুলো সক্রিয়ভাবে স্বয়ংক্রিয়ভাবেই চলতে পারে। হ্যাঁ ড্রাইভার ছাড়াই চলছে। তো এই যে গাড়ি নিজে নিজে চলছে, আমি শুধু গাড়িতে উঠে বলে দিচ্ছি যে আমি আমার গন্তব্য কোথায় যেতে চাচ্ছি, আমাকে সে নিয়ে যাচ্ছে। তো এর পেছনে কিন্তু অনেকগুলো চিপ কাজ করছে। একটি অ্যাডভান্সড বা ইলেকট্রিক কারে প্রায় 3000 বা তার চেয়েও বেশি মাইক্রোচিপ থাকে। আমাদের স্মার্টফোনে থাকে প্রায় 150 থেকে 200 মাইক্রোচিপ। তো এই যে বিভিন্ন মাইক্রোচিপগুলো আছে, এরা কিন্তু একজন আরেকজনের সাথে যোগাযোগ করছে এবং এবং ক্রিটিক্যাল মুহূর্তে ডিসিশন নিচ্ছে। আমি গাড়ির কথা বলতে পারি যে সামনে যদি আমার একটা গাড়ি চলে আসে, সে থামবে তাহলে কিনা, আমাকে থামতে হবে কিনা বা আমার স্পিড কতটুকু কমাতে হবে, এই যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, সেই সিদ্ধান্তগুলো কিন্তু চিপের মাধ্যমে হচ্ছে। আপনি যেটা বললেন যে রোবোটিক্সের কথা, বা এখন এরকম চিন্তা করা হচ্ছে হয়তো ভবিষ্যতে আর্মি তৈরি হবে রোবট দিয়ে। তো সেই রোবটগুলোকে নিয়ন্ত্রণ করবে কারা? সেই রোবটগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য মাইক্রোচিপ লাগবে। আমার ফ্যাক্টরিতে যেখানে আমি মানে ঘন্টায় আমার যে প্রোডাকশন সেটা কয়েকশো গুণ বাড়ানো সম্ভব রোবটের মাধ্যমে, এবং সেগুলো নিয়ন্ত্রণ করছে হচ্ছে মাইক্রোচিপ। সুতরাং এটা বোঝা যাচ্ছে যে মাইক্রোচিপের গুরুত্বটা আসলে কতটুকু, এবং এবং যারা এটি নিয়ন্ত্রণ করবে বা এটিকে নেতৃত্ব দিবে এই প্রযুক্তিকে, পাওয়ার ডাইনামিক্সের কোথায় গিয়ে পৌঁছাবে। তারা আসলে বৈশ্বিক রাজনীতি বলেন বা অর্থনীতি বলেন, সেখানে তারা একটা একটা মানে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। স্যার, এই যে প্রোডাকশনের কথা বলছিলেন, তো আমি যদি শূন্য থেকে চিন্তা করি যে কেউ যদি মাইক্রোচিপ প্রোডাকশনে যেতে চায়, তো সেক্ষেত্রে আসলে কোন জিনিসগুলো এখানে বেশি গুরুত্বপূর্ণ? ল্যাব, যে বিষয়টি, যে ল্যাব কোন ল্যাবে কাজ করা হচ্ছে, চিপটি যারা বানাচ্ছেন সেই প্রকৌশলীরা, নাকি এখানে কাঁচামালেরও কোনো ব্যাপার আছে? একটি দেশ যখন চিন্তা করবে যে সে মাইক্রোচিপ বানিয়ে স্বয়ংসম্পূর্ণ হবে বা এই ইন্ডাস্ট্রিতে উন্নত করবে, তার আসলে কি কি ফ্যাসিলিটি থাকার দরকার আছে যে এই থাকলেই সে এইটার প্রক্রিয়াজাতকরণে যেতে পারে? তো মাইক্রোচিপের তৈরি করার কতগুলো ধাপ আছে, তার মধ্যে প্রথম ধাপটা হচ্ছে গিয়ে চিপ ডিজাইন করা। ডিজাইন। যে আমরা যে মাইক্রোচিপটা তৈরি করব সেটাকে আমাকে ডিজাইন করতে হবে, তারপর সেটাকে আমাকে তৈরি করতে হবে। তৈরি করার জন্য আমার বিশেষ একটি পরিবেশ বা বিশেষ একটি ফ্যাসিলিটি আমার দরকার হয়, স্পেশালাইজড ফ্যাসিলিটি, যেটাকে বলে হচ্ছে ফ্যাব, সংক্ষেপে বলা হচ্ছে ফ্যাব, এবং বড় করে বললে ফ্যাব্রিকেশন প্ল্যান্ট আমার দরকার হবে। তো এটি আসলে খুবই ব্যয়বহুল। একটি ফ্যাব তৈরি করতে আপনার ন্যূনতম 10 থেকে 20 বিলিয়ন ডলার ইনিশিয়াল একটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, এবং পৃথিবীতে কিন্তু খুব কম দেশই আছে যারা আসলে চিপটা তৈরি করে। আপনি তাইওয়ানের কথা বললেন, তাইওয়ান অবশ্যই এটি চিপ তৈরিতে পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে বিশ্বকে। চায়না আছে, তাইওয়ান আছে, যুক্তরাষ্ট্র আছে এবং কোরিয়া আছে, সাউথ কোরিয়া। এছাড়া কিন্তু আসলে খুব বেশি দেশে আসলে চিপ তৈরি হয় না, কারণ এটা অত্যন্ত ব্যয়বহুল। তৈরি করার যে প্রক্রিয়াটা সেটা অত্যন্ত ব্যয়বহুল। তো এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ, আমি ডিজাইন করলাম, তারপর আমি সেটাকে তৈরি করলাম এবং আমার একটি ফ্যাব। এবং তৃতীয় যে একটি স্টেজ আছে সেটি হচ্ছে আমরা বলি যে প্যাকেজিং অ্যান্ড টেস্টিং। মানে আমার চিপটা তৈরি হয়ে গেল, এখন সেটি আমি কোনো একটা ফোনে বসাবো, কিংবা আমি একটি ইলেকট্রিক কারে বসাবো, কিংবা যে কোনো একটি আমার ডিভাইসে আমি এটা বসাতে চাচ্ছি। সেজন্য আমাকে ওই তৈরি যে চিপটি আছে সেটিকে প্যাকেজ করতে হবে, প্যাকেজ করে যাতে করে সেটি আমি আমার ফোনে কিংবা হচ্ছে আমার গাড়িতে আমি সেটাকে ব্যবহার করতে পারি। তো সেটা ওই ধাপটাকে বলা হচ্ছে প্যাকেজিং অ্যান্ড টেস্টিং।
তো এটা আসলে বিশ্বের অনেক দেশই করছে। আমাদের কাছের দেশে আমি বলতে পারি মালয়েশিয়া আছে, ভিয়েতনাম আছে, তারা এটা করছে। সো এই মূলত এই 3টা ধাপে আসলে চিপ তৈরি হয়। এবং আপনি যেটা বললেন যে মানে এটার পিছনে মানে কি কি উপাদান লাগবে, তো এটা আসলে ডিপেন্ড করে যে আমরা কোন স্টেজে আছি। যেমন হচ্ছে আমি যদি ডিজাইন করি, সেই ক্ষেত্রে আমার হচ্ছে অবশ্যই দক্ষ লোকবল লাগবে, ডিজাইন এক্সপার্টস লাগবে, এবং হচ্ছে আমার কিছু সফটওয়্যার দ্বারা এই ডিজাইনগুলো করা হয় সেগুলো লাগবে। সো এখানে আসলে কাঁচামালের খুব একটা প্রয়োজন নাই। কিন্তু যখন আমি চিপ তৈরিতে যাব, তখন হচ্ছে যে আমার ফ্যাব্রিকেশন প্ল্যানটিকে রান করার জন্য আমার অনেক ধরনের কাঁচামাল দরকার। টেকনোলজিক্যাল সাপোর্টও তো টেকনোলজিক্যাল সাপোর্ট আছে এবং প্রযুক্তিগত কাঠামোটা লাগবে আমার। আচ্ছা, এবং হচ্ছে অবশ্যই সেখানেও দক্ষ জনশক্তির ব্যাপার আছে। সেজন্যই সম্ভবত যে বড় দেশগুলো যাদের অর্থনৈতিক সক্ষমতা এত বেশি, তারা ছাড়া আসলে এটি এটি প্রোডাকশনে আসলে অনেকে যেতে পারে না নিশ্চয়ই এই প্রতিবন্ধকতাগুলো। এই প্রতিবন্ধকতার জন্য। সো এটা আসলে অত্যন্ত কঠিন আসলে, এবং অত্যন্ত ব্যয়বহুল। তো এবং এর পরের যে ধাপটা প্যাকেজিং এবং টেস্টিং, সেটাতেও কিছু আমার স্পেশালাইজড কিছু যন্ত্রপাতি, বিশেষায়িত কিছু যন্ত্রপাতি দরকার হয়। এছাড়া আসলে আর কিছু দক্ষ জনবল। তো আমি যদি মানে রিসোর্সের দিক থেকে বলি, তাহলে ফ্যাব্রিকেশন পার্টটুকুতে সবচেয়ে বেশি রিসোর্স দরকার হয়। ডিজাইনিং এবং প্যাকেজিংয়ে আমি স্বল্প রিসোর্সেও কাজ করতে পারি। ডিজাইনিং আর রিসোর্সিং যে জায়গায় অত অর্থ ব্যয় করতে হচ্ছে না বা অত আয়োজনের প্রয়োজন নেই, আপনি অনেক বছর ধরে এই জিনিসগুলো নিয়ে কাজ করছেন, আপনি পড়ান, এইখানে আপনি বাংলাদেশকে কোথায় দেখছেন? মানে বাংলাদেশ কি আসলে এই ইন্ডাস্ট্রিতে কোনো না কোনোভাবে ইনভলভ হতে পেরেছে? তারা কি কোনো না কোনোভাবে এখানে অবদান রাখছে কিনা? এবং দ্বিতীয়ত, যেহেতু মাইক্রোচিপের কারণে অনেক দেশই প্রযুক্তিগতভাবে অনেক উন্নতি করেছে, আমরা যেমন বাংলাদেশে এখন ওইভাবে স্বয়ংক্রিয় গাড়ি দেখিনি, ওই মাইক্রোচিপের অগ্রগতি কি আসলে বাংলাদেশের প্রযুক্তি খাতে কোনোভাবে কাজে লাগছে কিনা, বা বাংলাদেশের রোবোটিক্স বা অন্যান্য জায়গায় এটার সুফল আসলে বইছে কিনা, কিভাবে দেখছেন জিনিসটিকে? এই চিপ তৈরির যে ইকোসিস্টেম আছে, সেখানে কিন্তু বাংলাদেশ খুব অল্প হলেও কিন্তু অবদান রাখছে। এবং সেই অবদানটা শুরু হয়েছে আজকে থেকে প্রায় 10 থেকে 12 বছর আগে। আমাদের এই চিপ ডিজাইনের যে অংশটুকু, সেই অংশটুকু আমাদের দেশের ছেলেমেয়েরা কিন্তু এটাতে কাজ করছে। যে আমাদের কিছু প্রতিষ্ঠান আছে, যেরকম আমি বলতে পারি উল্কা সেমি, তারপর হচ্ছে নিউরাল সেমি, তারা বহু বছর ধরে, বিগত 10-12 বছর ধরে তারা কিন্তু অল্প অল্প করে এই চিপ ডিজাইনের কাজ করছে। এবং আজকে তাদের এই 10 বছরের প্রচেষ্টায় আমরা কিন্তু আসলে মোটামুটি একটা জায়গা করে নিতে পেরেছি ডিজাইনিং ফিল্ডে। যদিও সেটা আরও প্রসারিত হওয়া দরকার, কিন্তু আপনি এটা জেনে খুশি হবেন যে আমাদের দেশের ছেলেমেয়েরা এখানে বসে একদম বিশ্বের নামকরা যেসব প্রতিষ্ঠান আছে, এনভিডিয়ার কথা বললেন কিংবা অ্যাপেলের কথা বললেন, এই চিপ ডিজাইনের অংশটুকুর কিছুটা অংশ কিন্তু তারা কন্ট্রিবিউট করতে এই দেশে বসেই কন্ট্রিবিউট করছে এবং কাজ করছে। সো অবশ্যই বাংলাদেশের, আমি যদি পার্সপেক্টিভে বলি, তাহলে অবশ্যই এখানে বাংলাদেশের একটা বিশাল সম্ভাবনা আছে। কিন্তু হচ্ছে এইটাকে আরও প্রসারিত করার জন্য আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, তারপরে এই শিল্প প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রিগুলো আছে এবং সরকার, এই তিনজনের একটা সমন্বয় দরকার, যাতে করে এটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি। আর আমরা যদি এটাকে ত্বরান্বিত করতে পারি, হয়তো ভবিষ্যতে কোনো একটা সময় আমরা ফ্যাব্রিকেশন প্ল্যান্টের কথাও ভাবতে পারি। এবং তৃতীয় যে স্টেজটা আছে, যেটাকে আমরা বলি প্যাকেজিং এবং টেস্টিং, সেটা নিয়ে এখন বাংলাদেশে আলোচনা হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠান আগ্রহ দেখাচ্ছে। যদি পর্যাপ্ত সরকারের পৃষ্ঠপোষকতা পায়, তাহলে হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো হয়তো বা ভবিষ্যতে প্যাকেজিং এবং টেস্টিংয়েও অবদান রাখতে পারবে। এক যুগের মতো বাংলাদেশের এই জার্নিটা, সো আরও যদি এক যুগ চিন্তা করি যে ঠিক আরও 12 বছর পরে আপনি আপনার জায়গা থেকে কোথায় দেখেন বাংলাদেশকে, যে এখন যে অগ্রগতিটুকু হয়েছে 12 বছর পর কি আরেকটু বেটার কোথাও আমাদের যাওয়ার সুযোগ আছে কিনা? আমাদের দেশে সিএসই মানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কিংবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, প্রতি বছর 20,000 থেকে 25,000 গ্র্যাজুয়েট আমরা তৈরি করছি।
এর একটা বড় অংশ কিন্তু এই চিপ ডিজাইনে অবদান রাখতে সক্ষম। তো আমরা যদি তাদেরকে সুযোগ করে দেই এবং তাদেরকে পর্যাপ্ত মানে পৃষ্ঠপোষকতার মাধ্যমে তাদেরকে উৎসাহ করি, তাহলে আমার মনে হয় যে 10 বছরে আমরা যতটুকু এসেছি, আগামী 10 বছরে আমরা তার থেকেও আসলে সামনে যেতে পারবো। সেই সক্ষমতা আমাদের আছে, সেটার উপরে আমার আস্থা আছে। সো আমি আশা করছি যে আমরা আরও সামনে যেতে পারবো। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আগামীতে এই বিষয়ে আরও কথা হবে।